স্বাগত কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। আজকের আলোচনার বিষয় বন্যা পরবর্তী পুনর্বাসন, এবং এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশিতা জামান নিহা। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে নেহা, আপনার কাছে আসি। বন্যার্তদের ত্রাণ সহযোগিতার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক হারে একটি কর্মকাণ্ড দেখেছি, এবং তারা বেশ মানুষের কাজ পর্যন্ত যেতে পেরেছে, মানুষের আস্থা অর্জন করেছে, যেখানে আপনিও একজন ছিলেন। একটু পরবর্তী যেই প্রক্রিয়া রয়েছে এটি নিয়ে এর আগে আপনার সাথে একবার আমার কথা হয়েছে যে পুনর্বাসনের ক্ষেত্রে আপনারা কি কাজ করবেন বা পুনর্বাসন নিয়ে আপনারা কি ভাবছেন? আমাদের প্রাথমিকভাবে যে কাজটি ছিল, আমাদের শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলো পৌঁছে দেয়া, এবং এরপরে আমরা গণরান্না কর্মসূচিও করেছি। তো সেই কর্মসূচিগুলোর সমাপ্তি আমরা ঘোষণা করেছি, এবং আমরা যে নগদ অর্থ সংগ্রহ করছিলাম সেটি 22 আগস্ট থেকে নিয়ে 4 সেপ্টেম্বর ওটিও আমাদের সম্পন্ন হয়েছে। এবং সেক্ষেত্রে পুনর্বাসনের ব্যাপারে আমরা যেটি ভাবছি সেটি হচ্ছে যে এখান থেকে সংগ্রহ করা অর্থ, অর্থাৎ 11,10,00,000 যে এর কিছু বেশি যে অর্থটি আমরা সংগ্রহ করেছিলাম, তার মধ্যে 1,75,00,000 আমরা খরচ করেছি গণরান্না থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী যেগুলো কেনার বা খাদ্যদ্রব্য। এর বাইরে আমাদের যে টাকাটি আছে সেটি আমরা পুনর্বাসনের কাজে ব্যবহার করব, তবে সেটি আমরা সরাসরি হয়তো করব না। সেটি আমরা প্রধান উপদেষ্টার যে ত্রাণ ও কল্যাণ তহবিল আছে আমরা প্রাথমিকভাবে ভাবছি, এবং সেটি একদম আলোচনার পর্যায়ে আছে যে আসলে কি করা যায়। সেভাবে আমরা সেই তহবিলে ওটি দিয়ে দিতে পারি, বা হয়তো সেনাবাহিনীর মাধ্যমে এই যে পুনর্বাসনের কাজটি শুরু করা যায় কিনা, কোন মাধ্যমে আমরা সেটি করব সেটি এখনও ঠিক হয়নি। তবে আমরা এই জায়গায় আমরা হচ্ছে ওই অর্থটি দিয়ে দিব, এবং এরপরে যদি কোনো জরুরি পরিস্থিতি হয়, আমাদের কাজ করার বিশেষ ক্ষেত্র তৈরি হয়, সেক্ষেত্রে আমরা হয়তো আবার কাজ করব। তবে প্রাথমিকভাবে আমরা আশা করছি যে আমাদের যে কাজটি ছিল এতদিন এটুকু যথেষ্ট হবে, যেহেতু ওই সময় একটা জরুরি পরিস্থিতি ছিল এবং সেটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তো এরপরে পরিস্থিতি সাপেক্ষে আর কি এটি নির্ভর করছে আমরা কিভাবে কি করব। জি, ধন্যবাদ। KM আলী রেজা, আপনার কাছে আসি। পুনর্বাসনের জন্য আমরা যদি বলি, আমরা পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি। অতীতেও আমরা শুনেছি সরকার থেকে অনেক ধরনের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু মাঠে গিয়ে অনেকে অভিযোগ করতেন যে আমরা কিছুই পাইনি বা আমাদের সেই সহযোগিতা এসে পৌঁছায়নি। এই জায়গাটিতে আসলে আপনি কিভাবে কাজ করবেন মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ডিবিসি নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মন্ত্রণালয়ের পক্ষে অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে এই পুনর্বাসনটি বিষয়টি তুলে ধরার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আমাদের সহ আলোচক নিশিতা জামান নিহা, সঞ্চালক, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি পুনর্বাসনের বিষয়ে আলোচনা করার আগে আমি একটু তাত্ত্বিক কিছু কথা বলতে চাই। তাত্ত্বিক কথাটা বলা দরকার, এটি প্রাসঙ্গিক, এই কারণে আমি বলবো। সেটি হচ্ছে এরকম যে আমি যদি পুরো দুর্যোগ ব্যবস্থাপনার সাইকেলটা চিন্তা করি, চক্রটা, এখানে বেশ কতগুলি স্টেপ রয়েছে। একটা হচ্ছে আপনার প্রিপারেশন বা প্রস্তুতি, আর একটা বলি আমরা রেস্কিউ, যে কাজটি কিন্তু আমরা উদ্ধার, যে কাজটি করলাম আমরা সবাইকে মিলে, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের জেলা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় প্রশাসন, নির্বাহী কর্মকর্তা, পুলিশ বাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, মানে সবাই মিলে কিন্তু আমরা কাজটি করেছি। আর এবার সমন্বয়ের বিষয়টি কিন্তু আরও বেশি করে আসছে। সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা, তারা যে এগিয়ে এসছেন, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব, যার ফলে আমাদের কাজটি কিন্তু সহজ হয়েছে। আমরা যে 2 সপ্তাহ বন্যার সঙ্গে লড়লাম 11টা জেলা, এটা কিন্তু একটা বিশাল কাজ। এবার আসি যে রেস্কিউর পরে রিকভারি, পুনরুদ্ধার এবং রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন বা রিকনস্ট্রাকশন যেটি বলেন, এরপরে থাকে মিটিগেশন, প্রিপারেশন ইত্যাদি বিষয়গুলি থাকে। টোটাল সাইকেলের কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পুনর্বাসনের বিষয়টি। এ ব্যাপারে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট
বা দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এবং স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার 2019, সেখানে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আছে। আমরা কিন্তু পুনর্বাসনের বিষয়টি রেস্কিউর পরে বসে থাকবো বা পরে শুরু হবে তা না, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে একটি বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা মিটিং করেছি, এনজিও প্রতিনিধি ছিলেন, মিডিয়া ছিলেন, সবার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করেছি। আর আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা একটা দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012-17-3 ধারা অনুযায়ী আমরা একটি পুনর্বাসন কমিটি গঠন করেছি। এই কমিটিতে এবার নতুন সংযোজন হচ্ছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ওনারাও থাকবেন। আমাদের সশস্ত্র বাহিনী, রিলেভেন্ট মিনিস্ট্রি যেমন কৃষি মন্ত্রণালয়, মৎস্যপদ পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তারপরে আপনার মাইক্রো ক্রেডিট যারা দেন রেগুলেটরি অথরিটি তারা আছেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন রয়েছেন, এনজিও রয়েছেন, স্থানীয় সরকার রয়েছেন। স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ সেক্টর, এ ব্যাপারে আমি পরে কথা বলবো। পুনর্বাসনের কিন্তু একটা বড় জায়গা হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আইসিটি মন্ত্রণালয় রয়েছেন, যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রতিনিধি তারা রয়েছেন। সবাই মিলে আগামীকালকে 12টায় কিন্তু এই সমন্বয় সভাটি হবেন এবং আমাদের যে মাননীয় উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তার সভাপতিত্ব হবে। এটি 17 সদস্যের কমিটি, যেখানে আমাদের সচিব মহোদয় মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করবেন। তো তাদেরকে কতগুলো, এই কমিটিকে কতগুলি নির্দেশনা দেওয়া আছে, খুব সুনির্দিষ্ট নির্দেশনা। আমি যে এসওডির কথা বললাম তারই আলোকে একটি হচ্ছে যে আপনার ক্ষয়ক্ষতি নিরূপণ। এই ক্ষয়ক্ষতি কীভাবে নিরূপণ হয় আমি এই ব্যাপারে পরে আর বিস্তারিত বলবো। তারপরে যে পুনর্বাসন কাজ যে আমরা শুরু করতে যাচ্ছি সেগুলির অগ্রগতি আলোচনা করা, মনিটরিং করা এবং কার্যক্রমকে আরও ইফেক্টিভ করার জন্য আরও কী করা যায় সে বিষয়ে এই কমিটি পরামর্শ দেবেন এবং সবার সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে, মনে করেন যে যারা এলজিইডি আছে তারা গ্রামীণ রাস্তাঘাট দেখভাল করবেন। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের কিছু অবকাঠামো আছে, এই এইচবিবি রাস্তাগুলি আমরা, তারপরে 15 মিটার পর্যন্ত ছোটোখাটো ব্রিজ, সেই কাজগুলি আমরা করি। সাইক্লোন শেল্টার, ফ্লাড শেল্টারের কাজগুলি করি, সেই কাজগুলিকে আমরা করব। যদি কোনোগুলি ক্ষতিগ্রস্ত হয় সেগুলি মেরামত করা এবং যেখানে নতুন প্রয়োজন হবে প্রয়োজনে সেখানে নতুন কার্যক্রম শুরু করতে হবে। অনেক জায়গায় রাস্তাঘাট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় যদি বলি বিচ্ছিন্ন। সেই রাস্তাঘাট নির্মাণের জন্য আসলে সময় কতটুকু আপনারা গুরুত্ব দিচ্ছেন, যে কত সময়ের মধ্যে? এটি সময়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আমরা দুইভাবে তথ্য নিই। একটা হচ্ছে এসওএস ফর্মের মাধ্যমে প্রাথমিক কিছু তথ্য নেই, যেমন ধরেন কত লোক পানিবন্দী আছে, কত লোক শেল্টার সেন্টার আছে, কতগুলি শেল্টার সেন্টার খুলতে হবে, তাদের জন্য কি পরিমাণ সাহায্য লাগবে, নগদ টাকা, চাল, শুকনা খাবার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি। আরেকটি বলে ড্রিপ ফর্ম, ড্যামেজ ফর্ম, সেটাতে কিন্তু আমরা বিস্তারিত তথ্য নেব, কৃষি থেকে শুরু করে রাস্তাঘাট, টেলিকমিউনিকেশন, তারপরে হচ্ছে আপনার শস্য, তারপরে আপনার ধরেন আপনার প্রাণী সম্পদ কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে বিভিন্ন আপনার পুকুর থেকে যে মাছের একটা ক্ষতি হয়েছে, বন্যায় কিন্তু পুকুরগুলি ভেসে যায় এবং চাষিরা মানে কৃষকরা চাষিরা যে চাষবাস করেন সেই আপনার মৎস্য চাষ সহ সেগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমাদের নিরূপণ করতে হবে। তো আশা করি যে আমরা 1 সপ্তাহের ভিতরে কিন্তু এই হিসাবটা পাবো এবং এই হিসাবটা পাওয়ার পরে এখন হিসাব পেলাম, তারপর পরের অবস্থাটা কি, ফাইন্যান্সিং, আমাদের অর্থটা কোত্থেকে আসবে। অর্থের বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সরকারের কিছু বাজেট থাকে, বাজেটারি ফ্রেমওয়ার্কের ভিতরে কাজগুলি করতে হয়। তো যেটা আমরা বলি রেগুলার বাজেট, সেই বাজেটের ভিতরে যদি করা যায় সেটা করব। আর যদি বড় রকমের কাজ, রাস্তাঘাটের কাজ, সেগুলি তো ছোটোখাটো বাজেটে হবে না, তাহলে বিকল্প হচ্ছে প্রকল্প নেওয়া। প্রকল্প নেওয়ার জন্য এটাকে বলি আমরা এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার আওতায় প্রকল্পগুলি নিয়ে বাস্তবায়ন করা। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার একা কিন্তু আমরা এত বড় একটা ক্ষতি, আমি জানি না ঠিক কত টাকায় লস অ্যান্ড ড্যামেজটা আসবে, এটা কিন্তু খুব কম, একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আসবে। আমি একটু বলে নিই যে 2022 সালে যে সিলেটের যে 4টি জেলাতে বন্যা হলো সেখানে প্রায় লস অ্যান্ড ড্যামেজ ছিল প্রায় $1 বিলিয়ন উপরে। $1 বিলিয়ন মানে প্রায় 12,000 কোটি টাকার উপরে। এখানে 11টা জেলা, আমরা ধারণা করছি যে অনেক বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানে আসবে। তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতা লাগবে। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগেই আমাদের যে UNRCO বলি, রেসিডেন্ট কোঅর্ডিনেটর অফিস, তারা আমাদের সঙ্গে দেখা করেছেন। যেমন WHO তারা আমাদের স্বাস্থ্য খাতে সহযোগিতা করবেন, ইউনিসেফ শিক্ষার কার্যক্রম যাতে দ্রুত শুরু করা যায় সেজন্য সহযোগিতা করবেন, IOM এসেছিল, তো UNDP, প্রত্যেকটা এজেন্সির প্রতিনিধি কিন্তু ছিলেন। তো তারাও অপেক্ষা করছে যে লস অ্যান্ড ড্যামেজের হিসাবটা পাওয়ার জন্য। পাওয়ার পরে আমরা বসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা কিন্তু এই বাজেটারি ফ্রেমওয়ার্কের ভিতরে যে সমস্ত পুনর্বাসন কাজ প্রায়োরিটি ঠিক করে
দ্রুত শুরু করব, এটা হচ্ছে আমাদের কর্মপরিকল্পনার একটি অংশ। জি, একটু নিশিতার কাছে আসি। নিশিতা, আপনি তো শুনলেন যে কিভাবে প্রক্রিয়ায় কাজগুলো চলবে। আসলে এই বিষয়ে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের কোনো ধরনের পরামর্শ বা এমন কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা যে কোনো সংক্ষিপ্ত সময়ের মধ্যে বা কত দ্রুততার সাথে আরও কাজটি কমিয়ে আনা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ? এই ক্ষেত্রে আমরা যেটি ভাবছি যে এখন তো এই স্টেজে এসে যে পুনর্বাসনের কথাটি যখন আসছে, তখন আসলে যত দ্রুত সময়ের মধ্যে এটি করা সম্ভব সেটি করার জন্য, এবং সেক্ষেত্রে স্যার যেরকম উল্লেখ করলেন যে সেটার জন্য কিন্তু আমাদের যে লস অ্যান্ড ড্যামেজ হয়েছে সেটার হচ্ছে একটা হিসাব লাগবে, এবং আমরা কিভাবে সেটি করতে পারি উনি সেটি দেখালেন। তবে এক্ষেত্রে আমাদের মনে হয় যে এই কাজটি যত দ্রুততম সময়ের মধ্যে, এবং এর মধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা যে জানি এর আগে যেগুলি হয়েছে সেটি হচ্ছে যে এই কাজগুলি করার ক্ষেত্রে বিভিন্ন মধ্যস্থতাকারীর মধ্যে একটা যে দূরত্ব থাকে, এবং সেক্ষেত্রে গিয়ে যেটি হয় যে আসলেই সাধারণ মানুষ পর্যন্ত ওই জিনিসগুলো পৌঁছায় না। তো সেই জায়গাটি এবার কিভাবে মিটিগেট করা যায় এবং সাধারণ মানুষ যেন আসলে এই জায়গা থেকে উপকৃত হয় সেটি আমাদের চাওয়া পাওয়া থাকবে, এবং সেটি যত দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব। কারণ এর আগেও বিভিন্ন সময় বন্যা আসলে আমাদের জন্য নতুন কিছু নয়। বন্যা আমরা দেখেই আসছি, প্রতি বছর এটার কবলে আমাদের পড়তে হয়। এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি, কিন্তু এবার যেটি ছিল সেটি একদম আলাদা বা হচ্ছে খুবই ভয়াবহ ছিল বিগত কয়েক বছরের তুলনায়। তো সেই জায়গা থেকে এবারের আমাদের কাজগুলো কিভাবে ইনক্লুসিভলি করা যায়, যেহেতু এই জিনিসটা আসলে আমরা নতুন দেখছি যে 11টি জেলা একসাথে এভাবে ক্ষতিগ্রস্ত হলো, তো সেই জায়গা থেকে কাজ করা উচিত বলে আমরা মনে করছি। জি, ধন্যবাদ। আলোচনা করব, আরও জানবো যে আপনারা কি কি উদ্যোগ নেবেন। আমরা বিরতি নিয়ে ফিরছি। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। আজকের আলোচনার বিষয় বন্যা পরবর্তী পুনর্বাসন, এবং এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশিতা জামান নিহা। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। KM আলী রেজা, এবার একটু আপনার কাছে আসব যে আমরা দেখছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় যদি বলি বা কোনো একটি কাজে ছাত্র প্রতিনিধি শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করা হচ্ছে, নতুন প্রজন্মকে নবীন এবং প্রবীণের সমন্বয়। এই যে বন্যা পরবর্তী পুনর্বাসন, সেই জায়গাটিতে আপনারা এই সমন্বয়ের কথা ভেবেছেন কিনা? জি, একটি খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আমরা তরুণদের চোখ দিয়ে নতুন বাংলাদেশকে দেখতে চাই, এবং আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে দুজন আমাদের মাননীয় উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এবং আমি যে কিছুক্ষণ আগে পুনর্বাসন কমিটির কথা বললাম, এটা গেজেটেড একটা কমিটি, এটা লিখিত একটা কমিটি, সরকারের পুনর্বাসন কমিটি। সেখানে কিন্তু আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি থাকবে। আমি আরেকটু এর সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে যে এটা তো সেন্ট্রাল কমিটি, মন্ত্রণালয় ভিত্তিক কমিটি, যেখানে আমাদের মাননীয় উপদেষ্টা হচ্ছেন এটা সভাপতি এবং সচিব মহোদয় হচ্ছে এটার সদস্য সচিব। এই কমিটির কিন্তু রেপ্লিকেশন হবে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। তো উপজেলা পর্যায়ে কিন্তু একজন প্রতিনিধি থাকবেন, জেলা পর্যায়ে প্রতিনিধি থাকবেন। অর্থাৎ পুনর্বাসনের কাজটি কিন্তু আমরা গ্রাসরুট লেভেল থেকেই কিন্তু আমরা শুরু করব, এবং নিড অ্যাসেসমেন্টটা কিন্তু সেভাবেই হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই কাজটি পুরোপুরি সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে, যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের অন্যান্য রিলেভেন্ট মিনিস্ট্রি, যেগুলির কথা আমি বললাম, যে যারা সরাসরি এই পুনর্বাসনের কাজটি করবেন, যেমন আমি কৃষি মন্ত্রণালয়ের কথা বলেছি, মৎস্য প্রাণী সভার কথা বলেছি, আরও রিলেভেন্ট মিনিস্ট্রির কথা বলেছি। তো সেই জায়গাগুলিতে কাজের সমন্বয়, কাজের অগ্রগতি মনিটরিং করা, এবং নতুন যদি কোনো চিন্তাভাবনা থাকে, এবং আমরা আশা করব যে এই যে আমাদের তরুণরা যে আমাদের এই কমিটির সদস্য হচ্ছেন, তাদের থেকে কিছু ইনোভেটিভ আইডিয়া থাকবে, সেই আইডিয়াগুলির প্রতিফলন করা এবং সেভাবে কাজ করা, আমরা কিন্তু সেই আলোকেই কিন্তু আগাচ্ছি, এবং এই কাজটি অলরেডি কিন্তু আমরা শুরু করেছি। আশা করি যে সমন্বয়ের যে কথাগুলি আমি বারবার বলছি, এখানে কোনো ঘাটতি থাকবে না। আমরা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে খুব তড়িৎ গতিতে কাজটি করব। আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে
পুনর্বাসনের কথা যখন আমরা করব তখন কিন্তু এখনও কিছু মানুষের কিন্তু আপনার সাহায্য সহযোগিতা লাগবে। সবাই কিন্তু ঘর বাড়িতে যেতে পারবে না ইমিডিয়েটলি। বন্যার পানি চলে গেলে দেখা গেল যে পানির তোড়ে তার হয়তো সেই বাসগৃহটি অবশিষ্ট নেই, অনেকের হয়তো ঘরই নেই। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে মানবিক সাহায্য আমরা যেটা বলি সেটাই কিন্তু অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের মাধ্যমে তারা আশ্রয় কেন্দ্র যেগুলি আমরা খুলেছিলাম, প্রায় 4000 আশ্রয় কেন্দ্র, সবগুলো হয়তো থাকবে না, যেখানে একেবারেই প্রয়োজন, নিতান্ত প্রয়োজন, সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্র চালু থাকবে এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি তাদেরকে সাপোর্ট দিতে থাকবো। পাশাপাশি অতি দ্রুত তাদের কীভাবে রিহ্যাবিলিটেট করা যায়, তাদের যে আশ্রয়, তাদের যে রাস্তাঘাট, তাদের যে জীবন জীবিকার বিষয়গুলি কত দ্রুত রিস্টোর করা যায়, সেজন্য সংশ্লিষ্ট বিভাগ মিলে আমরা কিন্তু সবাই কাজ করব। আর এই কারণেই কালকে কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জি, একটু নিশিতা আপনার কাছে আসি। যে সুষ্ঠু সমন্বয়ের কথা বলা হচ্ছে, কে এম আলী রেজা যেগুলো বললেন যে যেভাবে কাজগুলো আগাবে, আমরা কিন্তু এই ধরনের প্রক্রিয়া, যেটি একটু আগেও আমি বলছি যে আমরা রেগুলার দেখে থাকি যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তাদের কাজগুলো আসলে ঠিকভাবে হচ্ছে কিনা, সেটা কি আপনারা কিভাবে সেই বিষয়ে আশ্বস্ত হবেন? ওনারা বলবেন তাতেই আপনারা আশ্বস্ত হবেন, নাকি আপনাদের নিজেদের কোনো মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে? আচ্ছা, এক্ষেত্রে স্যার যেটি বললেন, আমাদের সাথে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্যার যেটি বললেন যে ওনারা হচ্ছে একটি প্রাথমিকভাবে যে কমিটিটি করার কথা ভেবেছেন, পুনর্বাসন কমিটি, সেখানে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বা ছাত্র প্রতিনিধি তারা রাখার কথা ভেবেছেন। এবং সেক্ষেত্রে আমি বলবো যে এই যে প্রতিনিধি যারা থাকবে তারা নিশ্চয়ই এই জায়গাটি নিশ্চিত করবে যে প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা, বা এখানে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে কিনা, দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন হচ্ছে কিনা, এগুলো নিশ্চয়ই তারা তদারকি করবেন। এবং এর বাইরে থেকে আমরা আসলে যে জিনিসটা একদম ফলো আপ করছি না, ব্যাপারটা ওরকম না। আমরা তো দেখছি কোথায় আসলে কিভাবে কাজগুলো হচ্ছে, এগুলো নিশ্চয়ই সাধারণ, কারণ আমরা বলতে আসলে এখানে আমরা বলতে আসলে দেশে 16 কোটি বা 17 কোটি মানুষ, তো তারা নিশ্চয়ই দেখছেন, এবং পুরো বাংলাদেশ একসাথে কাজ করার যে নজিরটি তৈরি হয়েছে সেটি অব্যাহত আছে। তো কোথাও যদি কোনো অনিয়ম বা কোনো ধরনের অব্যবস্থাপনা দেখা যায়, আমরা সাধারণ মানুষ কিন্তু সেটি নিয়ে সচেতন আছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সেটি নিয়ে সচেতন আছে, এবং সেটি হলে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি যদি কোথাও না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ আওয়াজ ওঠানোর একটি ব্যাপার থাকছে, মানুষ কথা বলবে, এবং আমরা আমাদের জায়গা থেকে সেটি নিশ্চয়ই দেখব যে আসলে সেটি হচ্ছে কিনা। এভাবে আশা করছি কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে। তবে এক্ষেত্রে আসলে বলতে চাই, আমাদের দেশে যে 16 বছর 17 বছর বা হচ্ছে তারও অধিক সময় ধরে মানুষের আসলে দেখা যায় সব সময় সরকারের প্রতি এক ধরনের অনাস্থা থাকে যে তারা কাজ করবে না, এটা যে শুধু হচ্ছে স্বৈরাচারী এই যে সরকার বা ফ্যাসিস্ট রেজিমের সময় এটি না, তো সেটি মানুষের তৈরি হয়েছে। তবে সেই জায়গাটি থেকে বের হয়ে আসার জন্য যে কাজগুলি করার দরকার, আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি দৃশ্যমান বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং তার মধ্যে এই যে পুনর্বাসনের যে কাজটি, সেটি হচ্ছে মানুষের মধ্যে ওই ধরনের আস্থার আরেকটি জায়গা তৈরি করবে বলে আমরা বিশ্বাস করছি। কারণ আসলে যদি দেখেন, বন্যা শুরু হওয়ার পর থেকেই, একদম শুরু থেকে এখানে সরকারের যে ভূমিকা ছিল সেটি কিন্তু চোখে পড়ার মতো, এবং সেটি অব্যাহত আছে, থাকবে, এবং এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। জি, ধন্যবাদ। একটু প্রতিনিধিদের কথা বলি। আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আপনাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা আপনাদেরকে সাহায্য করবে তথ্য দিয়ে যে কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা মনিটরিংয়ের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বড় আন্দোলন, আপনি নিজেই বলছিলেন আমরা মানে বাংলাদেশ, এবং পুরো বাংলাদেশ জুড়ে আপনাদের প্রতিনিধি হয়ে যারা যাচ্ছেন তাদেরকে নিয়ে যেন সেই এলাকায় কোনো ধরনের গুঞ্জন বা কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সেই বিষয়টিতে কি আপনারা সচেতন রয়েছেন? জি, সেই বিষয়টিতে আমরা অবশ্যই সচেতন আছি। আসলে দেখুন, একটি বিপ্লবকে যখন আপনি সফল করেন, তারপরে আসলে এখানে এসে বিপ্লবের সময় আপনি হয়তো যে মানুষগুলিকে পাননি বা তারা কাজ করেনি, তারা এর পরবর্তীতে এসে কিন্তু সুবিধা নেয়ার জন্য সুবিধাবাদী একটা গ্রুপ এটির মধ্যে ঢুকে যায়।
এবং এই জায়গাটাও আসলে তার ব্যতিক্রম না। বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যে ধরনের কর্মকাণ্ড হয়েছে বা বিভিন্ন সময় আমরা দেখেছি যে যেগুলো আমাদের চোখে পড়েছে, সমন্বয়ক নাম নিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম যেগুলি হয়েছে সেগুলি আসলে হচ্ছিল। তবে সেই সময় সেই পরিস্থিতিতে কিন্তু এই যে সমন্বয়ক কমিটিগুলোকে দেশের অন্যান্য জায়গায় যেটি ছিল সেটিকে হচ্ছে আমরা এখন তার কার্যক্রম আমরা বন্ধ রেখেছি। এখন কেন্দ্রীয় যে কমিটি ছিল আমাদের বা আছে সেটি কিন্তু এখন বর্তমানে কার্যকর এবং তারাই কাজটি পরিচালনা করছে। এবং সেক্ষেত্রে কেউ যাতে দেশের বিভিন্ন জায়গায় বা হচ্ছে তারা বিভিন্ন পর্যায়ে এই কাজগুলি করতে না পারে বা তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বা এটির নাম ভাঙিয়ে যাতে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করতে না পারে, সুবিধা না নিতে পারে, সেই ব্যাপারে আমরা সচেতন আছি। এজন্যই হচ্ছে মূলত হচ্ছে আমরা কেন্দ্রীয়ভাবে এটি পরিচালনা করার একটি সিদ্ধান্ত নিয়েছি। এবং এর বাইরে হচ্ছে যদি আরও একটু স্পেসিফিক করে বলি, আমাদের হচ্ছে কয়েকটি উইং করা হয়েছিল, যে 4টি উইং, তারাও কিন্তু কাজ করে যাচ্ছে এর মধ্যে। তো আমরা আসলে নিরলস কাজ করে যাচ্ছি যাতে এই ধরনের জিনিসগুলো না হয়। এই ঝুঁকিগুলো তো আসলে থেকেই যায়, তবে সেই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেটার জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনরাত কাজ করে যাচ্ছে। জি, আমরা বিরতিতে যাব, তবে তার আগে কে এম আলী রেজা একটু আপনার কাছে এক কথায় যদি জানতে চাই যে এই যে আন্দোলন চলাকালীন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের যে ভবনটি, দুর্যোগ ভবনটি, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে কি আপনাদের কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা তৈরি হবে কিনা? দেখুন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার যে বিশাল কৃতিত্ব, এটা শুধু দেশের ভিতরে না, দেশের বাইরেও কিন্তু একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরা হয় বাংলাদেশকে। আর সেই দুর্যোগ ব্যবস্থাপনার কিন্তু কেন্দ্রস্থলে মানে ইমপ্লিমেন্টিং এজেন্সি বা বাস্তবায়ন সংস্থা হিসাবে কিন্তু ডিডিএম বা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কথা বলা হয়। এটি শক্তিশালী একটি অর্গান। তো সাময়িক কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু আমরা কিন্তু অপারেশন একদিনের জন্য কি 1 ঘন্টার জন্য কিন্তু আমরা বন্ধ রাখিনি। আমরা কিন্তু রিস্টোর করেছি এবং দুর্যোগের সময় যে সমস্ত সার্ভিস দেওয়ার কথা সেই কাজগুলো কিন্তু আমরা করেছি। বাড়তি যে কাজটি এবার হয়েছে, আগে হয়তো কখনো হয়নি, সেটা হচ্ছে যে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ রেখে তারা কাজ করেছেন। এবং আপনি জেনে খুশি হবেন যে টিএসসিতে যে ত্রাণ সামগ্রী প্রক্রিয়া করা হয়েছিল তার থেকে প্রায় কম বেশি 2 লক্ষ প্যাকেট খাবার কিন্তু আমরা পৌঁছেছি। আমরা কিন্তু এই যে নিশিতা কিছুক্ষণ আগে বললেন যে এটা কিন্তু সবাই জানে, এখন এটা কিন্তু মিডিয়াতেও এসছে যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বা মন্ত্রণালয় কাঁধে কাঁধ রেখে সবাই মিলে কিন্তু এই কাজগুলি করেছি, যার ফলে কিন্তু সরকারের কাজটি অনেক সহজ হয়েছে। জি, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আয়োজনে আজকের আলোচনার বিষয় বন্যা পরবর্তী পুনর্বাসন। এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন কে এম আলী রেজা এবং নিশিতা জামান নিহা। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুরুতে নিশিতা, আপনার কাছে আসি। বাংলাদেশ দুর্যোগ প্রবণ একটি দেশ এবং বরাবরই আমরা দুর্যোগ থেকে উত্তরণ করে যাই নিজেদের অভিজ্ঞতা দিয়ে। তারপরেও সরকারের কিছু সীমাবদ্ধতা বরাবরই থাকে, যেটি কিছুক্ষণ আগে কে এম আলী রেজা বলছিলেন যে বাজেটের একটি বিষয় থাকে সব মানুষকে পুনর্বাসনের ক্ষেত্রে। বন্যা আমরা প্রতি বছর ফেস করব এবং আগামীতেও হয়তো বা আমাদেরকে এইটার মুখোমুখি হতে হবে, কিন্তু এই যে বন্যা হবে এবং এই জলোচ্ছ্বাস বা বন্যা এসব থেকে উত্তরণ যেন আমরা খুব সহজে করতে পারি, এটার জন্য একটি দীর্ঘমেয়াদী চিন্তা বা এরকম কোনো চিন্তা কি আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তরুণ প্রজন্ম, আপনারা কি সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে ভাবনা রাখছেন কিনা? আচ্ছা, আমি হচ্ছে যদি বলি যে এই জায়গাটাতে আসলে প্রতি বছর যে একটা বন্যা হয় এটি আসলে আমাদের জন্য তো প্রতি বছরই একটা ক্ষয়ক্ষতি বা একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যায়, তবে এবারেরটা একটু বেশি বিধ্বংসী ছিল। তো এই ক্ষেত্রে আসলে সরকারের প্রতি যেটি আহ্বান থাকবে সেটি হচ্ছে যে এই বন্যাগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এটি প্রকট রূপ ধারণ করে যখন ভারত থেকে আসলে এই যে গেটগুলো খুলে দেওয়া হয়, বাঁধগুলো খুলে দেওয়া হয়, সেই সময় এসে আসলে এই বন্যাটা এরকম মানে বিধ্বংসী একটা রূপ ধারণ করে, যেহেতু হচ্ছে তাদের ওখান থেকে পানি এসে যে ঢালে যে পানিগুলো আসে পাহাড়ি ঢলে ওগুলোও আছে এবং এই যে গেটগুলো খুলে দেওয়ার
কারণে যে হচ্ছে আমাদের যে একটা রাজনৈতিক বন্যা আমরা যেটি বলছি, এই জায়গাটা থেকে সরকারের জায়গা থেকে আসলে কিভাবে কাজ করা যায় সেটি ভাবা উচিত আমার মনে হয়। কারণ আসলে আমরা প্রতি বছর তো এইভাবে সাফার করতে পারি না। আমরা হচ্ছে সাফার করলাম, অনেকগুলো মানুষ ঘর বাড়ি হারালো, অনেকগুলো মানুষ জীবন হারালো। এবারও আপনি জানেন যে বন্যায় কিছু মানুষ তাদের প্রাণ হারিয়েছে, এবং আসলে তাছাড়া তাদের ঘর বাড়ি থেকে শুরু করে শখের যে জিনিসগুলো বা তাদের হচ্ছে ফসলি জমি, এগুলো আসলে যে মানুষগুলো সারভাইভ করেও যাচ্ছে তাদের জন্য তো এটি অপূরণীয় ক্ষতি। তাদেরকে যতই আপনি পুনর্বাসন করেন, তাদের ওই জিনিসটা তো আপনি আর ফেরত দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে আসলে এটি প্রতি বছর আমরা চাই না। এটি আসলে কিভাবে মিটিগেট করা যায়, কারণ ভারত যে বাঁধগুলো দিয়েছে আমাদের নদীগুলোতে, বা সেটি আসলে তারা কোন আইনে দিয়েছে বা আন্তর্জাতিক নদী যে আইনগুলো আছে সেগুলোতে তারা দিতে পারে কিনা, আমার মনে হয় এই ব্যাপারে একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে আগানো উচিত, যেটি এত বছর সম্ভব হয়নি। তবে আমরা প্রত্যাশা রাখবো যে এবার যেন সেটি সম্ভব হয়, এবং হচ্ছে বন্যা ছাড়াও যত ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আছে সেই দুর্যোগগুলোতে আমাদের পূর্ব প্রস্তুতি যথেষ্ট থাকে কিনা, নাকি আমরা একটা দুর্যোগ আসে আমরা সেটি কাটিয়ে উঠি এবং সেটি ভুলে যাই, সেটি যেন না হয়। আমরা যেন এই ব্যাপারগুলো থেকে আগে থেকেই আমাদের পদক্ষেপ যথেষ্ট নেওয়া থাকে, এবং মানুষের এই যে ভোগান্তি সেটি যেন কম হয়, এটি আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ। কে এম আলীরেজা, নিশিতা যেই কথাগুলো বললো সেগুলো নিয়ে আপনাদের কি চিন্তা থাকতে পারে ভবিষ্যতে, সেটির পাশাপাশি একটু যুক্ত করে দিতে চাই যে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে মানুষের বাড়িঘর, সব প্রত্যেকটি জায়গায় একেবারে স্থানীয় যে মানুষেরা রয়েছে তাদের শক্তিকে বা সেই মানুষগুলোকে যুক্ত করার কোনো চিন্তা আপনাদের রয়েছে কিনা? জি, ধন্যবাদ। নিশিতা খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে নিয়ে এসছে, যে আসলে কি আমরা সবসময় দুর্যোগের ভোগান্তিতে আমরা থাকবো, নাকি এর থেকে কোনো উত্তরণ আছে কিনা। আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে আমরা শর্ট টার্মে বেশ কিছু কাজ করতে পারি। যেমন ধরেন, একসময় কিন্তু বলা হতো বাংলাদেশের 900 নদী আছে, এখন জীবন্ত নদী কয়টা? 200টিও খুঁজে পাবেন না। এই নদীগুলো কিন্তু মরে গেছে। এই নদীগুলিকে যদি স্টাডিতে এরকম বলা হচ্ছে যে নদীগুলিকে যদি পুনর্খনন করা হয়, এগুলিকে যদি আবার প্রাণদান করা হয়, তাহলে বন্যার 10 থেকে 15% পানি কিন্তু নদীগুলি ক্যারি করতে পারবে এবং শুষ্ক মৌসুমে এটা ধারণ করতে পারবে। এটা কিন্তু একটা বিশাল অগ্রগতি হবে। আর আমাদের যে পানি আসে আমাদের দেশে, নদীগুলিতে যে পানি বঙ্গোপসাগরে যায়, তার 90% পানির জেনারেশন হয় কিন্তু আমাদের দেশের বাইরে। ডাউনস্ট্রিম দেশ হওয়ার কারণে সেই পানিগুলি কিন্তু আমাদের দেশে আসে। তো এখানে একটা পরিকল্পনা থাকা দরকার। ইদানিং বেশ কিছু শব্দ শোনা যাচ্ছে, বলা হচ্ছে যে রেইন বোম কিংবা ক্লাউড ব্লাস্টিং, মানে এগুলো হচ্ছে যে হঠাৎ করে, এটা আগে কিন্তু ছিল না। আমি বাইরের একটা পত্রিকাতে দেখলাম এই বিষয়ে, থাইল্যান্ডে, তারাও কিন্তু এটা নিয়ে খুবই কনসার্ন যে ক্লাউড ব্লাস্টিং বা রেইন বোম যাই বলেন না কেন, যে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টিপাত হয়, এবং বলা হচ্ছে যে এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব। তো এটাও কিন্তু অ্যাড্রেস করতে হবে। এটা যে খুব ন্যাচারাল বললে কিন্তু দায় এড়ানো যাবে না। যারা কার্বন ইমিশন করে, ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী, তাদেরকে কোনো দায় নাই যে আমাদের লোকগুলো যে সাফার করবে। সুতরাং বৃহত্তরভাবে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আর একটা জিনিস নিশ্চিতা খুব গুরুত্বপূর্ণ একটা বলছে, যে ইন্টারন্যাশনাল কনভেনশন, একটা কনভেনশনের কথা এখানে বলি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার ওয়েজ কনভেনশন 1997। এখানে আপনার যে সমস্ত নদী, মানে একাধিক দেশ শেয়ার করছেন, মেকং নদী 5টা দেশের তাদের শেয়ারিং আছে, আমাদের কিছু নদী আছে ভারতের সাথে, নেপালের সাথে। অদ্ভুত ব্যাপার হলো যে এই কনভেনশনে মাত্র 36টা দেশ অ্যাপ্রুভাল নিয়েছে, সিগনেচার করেছে, এবং দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ার কোনো দেশই কিন্তু এটা সিগনেটরি না, কেউ কিন্তু এটা অনুমোদন করে নাই। এই ইন্টারন্যাশনাল কনভেনশন অন ওয়াটারওয়েজ যদি সিগনেটরি হতো এই দেশগুলি, আমি পার্টিকুলার কোনো দেশের কথা বলিনি, যদি ইন জেনারেল আমি বলছি যে এশিয়ান দেশগুলো, তাহলে কিন্তু অনেকগুলি জায়গাতে আমাদের ইন্টারন্যাশনাল একটা অবলিগেশন থাকতো। আর বিকল্পটা কি, বায়োল্যাটারাল চুক্তি বলেন, বায়োল্যাটারাল আন্ডারস্ট্যান্ডিং বলেন, সেই জায়গাতেও কাজ করতে হবে। এখন সরকার চাইলেই সেই আইন প্রয়োগ করতে পারবে? আন্তর্জাতিক ওই যে সিগনেটারি হতে হবে, মানে আপনি যার এগেনস্টে কমপ্লেন করবেন তাকেও সিগনেটারি হতে হবে, আপনাকেও সিগনেটারি হতে হবে। অনলি দেন ইউ ক্যান গো ফর আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তারা কিন্তু পারবেন না।
তো সুতরাং সেই জায়গাতে কিন্তু এটা বৃহত্তর, এটা আমি লং টার্ম একটা পরিকল্পনার কথা বললাম, সেখানে কিন্তু কাজ করতে হবে। বায়োলেটারাল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো নিয়েও কাজ করতে হবে। আমি নিশ্চিত তাকে ধন্যবাদ জানাতে চাই, আসলে এটা প্রসঙ্গটা আমি বলতাম না, কিন্তু এটা খুব রিলেভেন্ট এবং এটা নিয়ে মনে হয় যে আরও আলোচনা করা দরকার। আর থার্ড যে ইস্যুটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কমিউনিটি রেজিলিয়েন্স, দেখেন আমরা কিন্তু দুর্যোগের সঙ্গে বসবাস করছি, সে আজকে থেকে না। আপনি যদি 70 সালের ভোলা সাইক্লোন থেকে চিন্তা করেন এবং সর্বশেষ যেটা রিমাল হলো আমাদের মে মাসে, কিংবা যে 11 জেলায় যে বন্যা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই আপনার রিমালের আপনার 45 লক্ষ লোক অ্যাফেক্টেড হয়েছে, 16 জন মারা গিয়েছিল এবং তাতে প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, বাঙালি জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। আর ছাত্র জনতার যে এখন যে নতুন যে শক্তি আমাদের সঙ্গে যোগ হয়েছে, এই শক্তি কিন্তু আমাদের আরও সাহায্য করবে আরও দ্রুত রিকভারি করার জন্য এবং দ্রুত রেজিলিয়েন্স হওয়ার জন্য। আর কমিউনিটি সবসময় কিন্তু প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে, যেটা হয়তো আমরা অনেক সময় সামনে দেখি না। জাস্ট কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা মহোদয় বলেন, উনি ফেনীতে দেখেছেন যে কমিউনিটির লোকজন মিলে তারা 5 কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলছে। তারা কিন্তু সরকার কখন যাবে, কখন প্রজেক্ট হবে, কখন বাজেট যাবে, সেটার জন্য কিন্তু অপেক্ষা করে না। এভাবেই কিন্তু আমরা কাজ করছি। সাধারণ মানুষ যদি পারে, সরকার কেন অল্প সময়ে পারে না? একটু সিস্টেমের ভিতর সরকারও পারে, সরকার করছে। আপনার রেস্কিউ রিকভারি তো দেখলেন যে আমরা আসলে মানে কতভাবে আমরা কাজ করেছি। যেখানে নৌকা যাওয়া দরকার নৌকা পাঠিয়েছি, যেখানে হেলিকপ্টার যাওয়া দরকার সশস্ত্র বাহিনী কোঅর্ডিনেট করে হেলিকপ্টার। এবং একদিন আমার যেটা মনে পড়ে যে কুমিল্লা এবং ফেনীতে 10টি হেলিকপ্টারে মানে ওরা কিন্তু রেস্কিউ অভিযান চালিয়েছে। এক কথায় আপনার কাছে উত্তর জানতে চাই, আমাদের অনুষ্ঠান শেষ করব, যে অতীতের কাজের অভিজ্ঞতা থেকে যদি এখনের কাজের অভিজ্ঞতা জানতে চাই, কোনো পার্থক্য বা কী ধরনের পার্থক্য? অনেক পার্থক্য আছে। আমি বলবো যে অতীতের থেকেও কোঅর্ডিনেশন এখন অনেক ভালো। আর ছাত্র জনতার শক্তি, যুবশক্তি, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তারা যখনই আমাদের সঙ্গে মিলিত হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু খুব অনেক ভালো ভালো আইডিয়া পাচ্ছি। এই অনুষ্ঠানে নিশ্চিত থেকে কিন্তু অনেকগুলি আমরা কনসেপ্ট পেলাম, যেগুলি নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে কাজ করতে পারি। তো সুতরাং সবার দুর্যোগ আসলে একক কোনো এজেন্সি, মন্ত্রণালয় বা সংস্থার কিন্তু কাজ নেই, এটি সম্মিলিত কাজ। আমরা সম্মিলিতভাবে এই কাজটি করব। আরেকটি জিনিস না বললেই না, সেটা হচ্ছে মিডিয়ার রোলটা। এবার যে রোলটা ওনারা প্লে করছেন, প্রতিদিন কিন্তু ওনারা সচিবালয়ে গিয়েছেন, আপডেট নিয়েছেন, ওনারা বলেছেন কোথায় ত্রাণ যাচ্ছে না। সুতরাং আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। তাই অনেক ধন্যবাদ। আমাদের আয়োজনের সময় শেষ হয়ে গেছে, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। শেষ করছি, আপনাদেরকে ধন্যবাদ। জি দর্শক, শেষ করছি কিশোর নিবেদিত আজকের প্রযত্নে বাংলাদেশ টিভিসির সঙ্গে।